থ্রু হচ্ছে এখানে থ্রু ইন, THW থ্রু ইন দিতে পারেন। তারপর হচ্ছে ফট উইথ, FAUGST ফট উইথ, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন প্লাস ডিরেকশন ভার্ব। তো এই পজিটিভ ফর্ম বাংলা অর্থ দেখেন, যখন সিম্পলি ইচ আদার থাকবে তখন হচ্ছে একে অপর কে, আর যখন ইচ আদার্স তখন একে অপরের, অন আদার পরস্পর, আর অন আদার্স পরস্পরের। তারপর এই বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কার কাহিনী খতম করব। আজকের ভিডিওতে আমরা ফেসবুক পেজে আমরা একটা পোস্টার দিয়েছিলাম যে আমরা হচ্ছে সামনের দিন রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে পড়বো। তো আজকে আমরা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের কাহিনী খতম করব। এই যে আমাদের অ্যাডমিশানে বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে বলে যে রেসিপ্রোকাল প্রোনাউন দিয়ে এটা বাক্যটা ঠিক আছে কিনা, বা চাকরিতে পরীক্ষা দিয়ে বলে যে এখানে রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা, বা রেসিপ্রোকাল প্রোনাউন এর আগে কাহিনী কি হয়, পরের কাহিনী কি হয়, এভাবে অনেক প্রশ্ন দেয় কিন্তু। হ্যাঁ, আমি বেসিক্যালি অ্যাডমিশান এবং জব এই রিলেটেড ক্লাসটা নিই। ওকে, এবং আমার এখানে যে উদাহরণটা দেখতে পাবেন সব কিছুই হচ্ছে কোথাকার, অ্যাডমিশান এবং চাকরি। এখান থেকে চাকরির প্রশ্ন খুব একটা নাই, তবে অ্যাডমিশান থেকে বেশি আছে। এগুলো সব ম্যাক্সিমাম IU বা RU এখানকার প্রশ্ন। ওকে, তো আজকে আমরা তাহলে কার কাহিনী খতম করব? রেসিপ্রোকাল প্রোনাউন। শুধু হচ্ছে গ্রামাটিক্যালি না, স্পোকেন ইংলিশে কীভাবে এটাকে কাজে লাগাই আমরা রিল্যাক্সে ধীরে পড়ব। অনেক টিচার বলবে রেসিপ্রোকাল প্রোনাউনে পড়ার কী আছে, হ্যাঁ তাই না, কেন নাই, কিন্তু আমরা হচ্ছে জানি না তো। আর আমরা খতিয়ে পড়ব, কারণ একটা পরে আমরা ওইটাকে গ্রামার এবং হচ্ছে স্পোকেন দু জায়গাতেই কাজে লাগাবো। ওকে, তো চলো শুরু করি। শুরু করার আগে একটু বাংলা ইন্ট্রো দিই। হ্যাঁ, একটু গল্প করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যে এই যে রেসিপ্রোকাল প্রোনাউন কথাটা আছে, এটা লেখি রেসিপ্রোকাল প্রোনাউন। এটা হচ্ছে আজকে আমার ক্লাসের কি টপিক। তো রেসিপ্রোকাল প্রোনাউন নামটা শুনতে একটু অদ্ভুত লাগতেছে, কিন্তু এখন অদ্ভুত লাগুক, আমি এক্সপ্লেন করার পর সেটা কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে পিছনে দেখছেন প্রোনাউন লেখা আছে না, প্রোনাউনের বাংলা আক্ষরিক শব্দ যদি করি তাহলে সেটা হবে কি, সর্বনাম। এখন একটু পরিচিত মনে হচ্ছে না? আমরা কিন্তু বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ টপিক বা হচ্ছে মেইন টপিক বলতে পারেন পড়ে থাকি, সেটা হচ্ছে সর্বনাম। সর্বনাম পড়েছি অবশ্যই, আমরা সর্বনাম সবাই পড়েছি, আমরা জানিও। বাংলাতে সর্বনাম যদি বলি কত প্রকার, তাহলে বলতে পারবেন 9 প্রকার। বাংলাতে সর্বনাম হচ্ছে 9 প্রকার। আর ইংরেজিতে তাহলে প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। তাহলে ভাই কোনটা সঠিক, মানে কোনটা সহজ মনে হচ্ছে? যেহেতু এখানে হচ্ছে প্রকারভেদ একটা কম আছে, সেহেতু আমাদের প্রোনাউনই সহজ না, আসলেই সহজ। হ্যাঁ, বাংলাতে ওখানে 9টা দেওয়া আছে প্রোনাউন, সর্বনাম, আর এখানে প্রোনাউন 8টা দেওয়া আছে, তাহলে সহজ তো আমার ইংরেজিই লাগছে, তাই না? আসলে ইংরেজি সহজ। তো আমরা একটু প্রোনাউনের দিকে যাই। তো প্রোনাউন 9 প্রকারের ভিতরে কি ছিল? 9 প্রকারের ভিতরে ছিল হচ্ছে আপনার ব্যক্তিবাচক, হ্যাঁ, আত্মবাচক, তারপরে ছিল হচ্ছে আপনার নির্দেশকবাচক, হ্যাঁ, অনির্দিষ্টবাচক, প্রশ্নবাচক, তারপর হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম, তারপরে ছিল পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম, তারপরে সকলবাচক সর্বনাম, এবং ছিল হচ্ছে লাস্টে অন্যবাচক সর্বনাম। ঠিক আছে না? এই 9 রকমের আমাদের প্রকার ছিল বাংলাতে সর্বনামের। প্রথমে কি বললাম যে ব্যক্তিবাচক। ব্যক্তি বলতে যদি আমি আমার প্রোনাউনগুলোই বলতে যাই, ব্যক্তিবাচক প্রোনাউনের উদাহরণ যদি বলতে যাই, হ্যাঁ, তো আমার প্রোনাউনগুলো কি হবে? যে আচ্ছা, প্রোনাউন বা সর্বনাম মানে কি, যে নাউনের আচ্ছা এখন তো বাংলা বলতেছে তাই না, আচ্ছা বিশেষের পরিবর্তে যেটা, মানে নামের পরিবর্তে যেটা। তো আমার নাম কি মোহাম্মদ মাহফুজ আলম স্বচ্ছ, এখন এই নামের পরিবর্তে আমি আর কি বসাতে পারি? বাংলা দিয়ে চিন্তা করি, এই নামের পরিবর্তে হচ্ছে আমি বলতে পারি যে আমি এই কথাটা বলতে পারি, আমাকে এই কথাটা বলতে পারি, আমার, আমাদের। দেখেন তো, আমার এই 4টা প্রোনাউন পেয়ে যাচ্ছে না? আমার নামের পরিবর্তে আমি, আমাকে, আমার, আমাদের, দেখো 4টা পেয়ে যাচ্ছে। তারপরে যদি তুমি দিয়ে বলি, মানে তোমার প্রোনাউনগুলো বলি, তাহলে হচ্ছে তুমি, তোমাকে, তোমার, তোমাদের, তাই না? আর যদি তুই দিয়ে সম্বোধন করি, তাহলে তুই, তোর, তোকে, তোদের, তোরা,
ঠিক আছে না? আবার আপনি দিয়ে যদি বলি যে আপনি, আপনাদের, হ্যাঁ, বা হচ্ছে আপনার, ঠিক আছে না? এই যে ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে আমাদের কি ব্যক্তিবাচক প্রোনাউন, ঠিক আছে? তো এই যে আমি, তুমি, আপনি, আপনারা, আপনাদের, এই যে বাংলা সর্বনামগুলো রয়েছে এগুলোর ইংরেজি ট্রান্সলেটগুলো নিয়েই হচ্ছে আমাদের প্রোনাউন নিয়ে যত কাহিনী, ঠিক আছে? তো এই বাংলাতে আমরা যে 7 নম্বর যে সর্বনামের প্রকারটা বলেছিলাম সেটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। হ্যাঁ, তো আমাদের এই রেসিপ্রোকাল প্রোনাউন এর বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে পারস্পরিক সর্বনাম, ঠিক আছে? পারস্পরিক সর্বনাম আমি যদি এখানে লিখি পারস্পরিক, তাহলে আমাদের বাংলাতে যেটা পড়ি সে পারস্পরিক সর্বনাম, সেটা আমরা ইংরেজিতে এখন পড়ব রেসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, তো বাংলাতে পারস্পরিক সর্বনাম এই বিষয়টা একটু ক্লিয়ার করি। বাংলাতে পারস্পরিক সর্বনাম এই কাহিনীটা হচ্ছে যে যখন কোনো কাজ, হ্যাঁ, তারা নিজেরা করবে, বিষয়টা বুঝছেন? তারা হচ্ছে নিজেরা করবে, অথবা কোনো কাজ তারা একে অপরে করবে, মানে কোনো যে কাজটা করবে সেই কাজটাতে দুজনেরই ইনফ্লুয়েন্স থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? এরকম ক্ষেত্রে মানে রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে যে শব্দটা আমাদের মানে যেই দুইটা শব্দ আসবে সেটা হচ্ছে যে কাজই করুক তারা পরস্পর অথবা পরস্পরের, একে অপর অথবা একে অপরের, এই যে এই দুইটা ওয়ার্ডের মিনিংটা তাদের ভিতরে কিন্তু আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তো উদাহরণ দিতে পারি এইরকম, ফার্স্ট অফ অল বাংলাতে বুঝি যে তারা নিজেদের দ্বন্দ্বটা মিটিয়ে নিল, তাহলে নিজেদের, ঠিক আছে না? সবার উপরে সবার ইনফ্লুয়েন্স আছে না? তারপরে আরও বলতে পারেন যে তারা দুজন একে অপরকে ভালোবাসে, দে লাভ ইচ আদার, ঠিক আছে না? দে টু লাভ ইচ আদার, তারা দুজনকে পরস্পর ভালোবাসে, মানে এইও ভালোবাসে। বিষয়টা বুঝতেন? আরও উদাহরণ আছে যে তারা হচ্ছে যুদ্ধ করেছিল, যুদ্ধ তার একাই করা যায় না, তারা পরস্পরের সাথে যুদ্ধ করেছিল, ঠিক আছে? তারা যুদ্ধ করেছিল। তো আমি আশা করি বাংলাতে বুঝতে পারছি। এখানে উদাহরণগুলো ওভাবে দিয়েছি যে দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার, পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে। এই যে একে অপরকে কথাটা আসছে, আপনি যখন একে অপরকে এবং পরস্পর শব্দটা ব্যবহার করতে যাবেন তখনই আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনকে কাজে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখানে আরও দিয়েছি দ্য বয়েজ থ্রু দ্য বল অ্যাট ইচ আদার, মানে বয়েজ দুটা হচ্ছে বল তাদের একে অপরের দিকে ছুড়াছুড়ি করতেছে, ক্যাচ ধরাধরি করতেছে, ঠিক আছে না? তারপরে দে ফট উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সাথে, আমি তো বললাম তারা একে অপরের সাথে কী করছে, ফাইট করেছিল, ঠিক আছে? তো আমরা এই যে সেন্টেন্সগুলো, এখন কথা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন মানে পড়তে হবে কি, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে এই যে সেন্টেন্সগুলো আছে না, এই সেন্টেন্সগুলো আমাদেরকে দিয়ে বলবে যে এখানে হয়তো ওয়ান থাকবে না, বা অ্যানাদার থাকবে না, বা লাভ থাকবে, লাভের আগে পাচ্ছে কিছু থাকবে, হয় সিস্টার বা টু ওয়ান, এই যে সেন্টেন্স নিয়ে কাহিনী করে, ঠিক আছে? তো আমরা এখন ফার্স্ট অফ অল এই রেসিপ্রোকাল প্রোনাউনের একটা করে বৈশিষ্ট্য জানবো এবং বৈশিষ্ট্যটার বিশদ আলোচনা জানবো, ঠিক আছে? খুঁটিনাটি করে। তো আপনারা অলরেডি দেখে গেছেন ইতিমধ্যে যে 1 নম্বর আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। একটা কি, যে রেসিপ্রোকাল প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে পারস্পরিক সর্বনাম। আর পারস্পরিক সর্বনামটা কি আমি উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝালাম। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এর সংখ্যা কয়টা। রেসিপ্রোকাল প্রোনাউনের সংখ্যা কয়টা? রেসিপ্রোকাল প্রোনাউনের সংখ্যা শুধুমাত্র 2টা। কয়টা ভাইয়া? শুধুমাত্র 2টা। তাহলে দেখছেন আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনে খুব বেশি পড়াশোনা করতে হবে না, মাত্র 2টা নিয়ে রেসিপ্রোকাল প্রোনাউন শুধুমাত্র হচ্ছে 2টা। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য গেল। 2টা বলতে আমি যদি ওটা লিখি, কোন 2টা? তাহলে একটা হচ্ছে এই যে ইচ আদার, আর আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এই 2টা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। আপনি যদি এই সেন্টেন্সগুলো লক্ষ্য করেন প্রত্যেকটাতে দেখবেন ইচ আদার আছে, না ওয়ান অ্যানাদার আছে, ইচ আদার নাহলে ওয়ান অ্যানাদার আছে। তার মানে আমাদের কাহিনী করতে হবে এই ইচ আদার নিয়ে এবং ওয়ান অ্যানাদার নিয়ে, ঠিক আছে? এই 2টা শুধুমাত্র। তারপরের বৈশিষ্ট্যটা আমরা লিখতে পারি যে যখন 2 জন বোঝাবে, হ্যাঁ, 2 জন বোঝাতে, এই ব্যাপারটা বুঝলেন?
মানে আমি হচ্ছে বাংলাতে কথা বলতে যাচ্ছি বা ইংরেজিতে কোনো সেন্টেন্সই গঠন করতে যাচ্ছি, যখন হচ্ছে দুইজন নিয়ে কাহিনীটা আসবে, যখন দুইজন নিয়ে কাহিনীটা আসবে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য লিখে দিই যে তাহলে ভাইয়া ইচ আদার তো দুইজনের ক্ষেত্রে, তাহলে ওয়ান আনাদার কার ক্ষেত্রে? হচ্ছে দুইয়ের অধিক। ঠিক আছে, ইচ আদার কখন ব্যবহার হবে? যখন আমাদের দুইজন বোঝাবে। আর ওয়ান আনাদার কখন বুঝবে? যখন হচ্ছে দুইয়ের অধিক বুঝাবে। ঠিক আছে, এখন আমি একটু বিস্তারিত বলি যে আপনি বাংলাতে হচ্ছে এমন একটা বাক্য তৈরি করতে যাচ্ছেন যে দুইজনকে নির্দেশ করতে হবে, মানে দুইজনকে, যে তারা দুইজন একে অপরের সাথে মারামারি করতেছে, অথবা দুইয়ের অধিক, যে পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে বা পরিবারের সদস্যরা একে অপরের সাথে কোয়ারেলিং, ঝগড়া করতেছে, তাই না? তখন আপনি কোন অরটা ইউজ করবেন এই যে একে অপরকে বোঝাতে? যদি দুইজনের বাক্যটা তৈরি করেন তাহলে আপনি ইচ আদার ইউজ করবেন। বাট যদি আপনি দুইয়ের অধিক, মানে ফ্রেন্ড সার্কেল, তারা পরস্পরের সাথে খুব গল্প করতেছে এবং চা খাচ্ছে, এই যে অনেকগুলো আছে পরস্পরের সাথে তারা গল্প করতেছে এবং চা খাচ্ছে, ঠিক আছে না বিষয়টা? যখন দুইয়ের অধিক হবে তখন ওয়ান অ্যানাদার। আপনি এই সেন্টেন্সগুলোর দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে দুইজন বা দুইয়ের অধিক আছে। দেখেন, দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার, পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে, তাই না? তারপর হচ্ছে দ্য বয়েজ থ্রু দ্য বল, এই যে বয়েজ এখানে প্লুরাল, মানে বালকগুলো, ঠিক আছে না? বালকগুলো, তার মানে এখানে বালকগুলো বলছে, তাহলে এখানে কি কি হবে? ইচ আদার। ইচ আদার যেহেতু দিয়েছে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এখানে বয়েজ বলতে কয়জনকে বুঝিয়েছে? দুইজনকে, ঠিক আছে না? আপনি ধরলেন এখানে ইচ আদার নাই, কারণ আপনি এখানে দুটাই করতে পারবেন, যে আপনি যদি বয়েজ বলতে দুইজনকে বুঝান তাহলে আপনি ইচ আদার দেবেন, বাট আপনি যদি বয়েজ বলতে একের অধিককে বুঝান তাহলে অন অ্যানাদার দিবেন, ঠিক আছে? এটাই কিন্তু আসলে আমি বুঝাতে চাচ্ছি এটাই। দে ফট, যে তারা, তারা তো দুইজন বা দুইয়ের অধিক। তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে দ্য থ্রি সিস্টার্স, এখানেও হচ্ছে তিনজন, দুই বা দুইয়ের অধিক, ঠিক আছে? তাহলে এই দুইটা বৈশিষ্ট্য বোঝা গেল রেসিপ্রোকাল প্রোনাউনের। এক নম্বর বৈশিষ্ট্য পারস্পরিক সর্বনাম বোঝাবে, আমি তো বললাম। দুই নম্বর হচ্ছে এটার পরিমাণ সংখ্যা শুধুমাত্র হচ্ছে দুইটা। তিন নম্বর এবং চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি দুইজন বুঝায় তাহলে হচ্ছে ইচ আদার, আর দুইয়ের অধিক যখন বুঝাবে তখন হবে অন অ্যানাদার, ঠিক আছে? এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আর বিস্তারিত আলোচনা নেই, তাই আমি করছি না। পরে যেগুলো আছে ওগুলোর বিস্তারিত আলোচনা আছে, ওগুলো আমি করবো, ঠিক আছে? তো পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সাবজেক্ট কখনো হয় না। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে এই যে রেসিপ্রোকাল প্রোনাউন, এটা কখনো অলওয়েজ অবজেক্ট হয়, ঠিক আছে? অলওয়েজ বলতে আমরা বোঝাচ্ছি এভি প্লাস পিভি। এটার মানে কি? অ্যাক্টিভ ভয়েস এবং হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে একটু বোঝার আছে। 5 নম্বর বৈশিষ্ট্যটা বলছি কি, যে রেসিপ্রোকাল প্রোনাউন কখনো সাবজেক্ট হয় না, অলওয়েজ অবজেক্ট হয়। এই সেন্টেন্সগুলোর দিকে দেখেন যে রেসিপ্রোকাল প্রোনাউন কিন্তু সবসময় আমাদের কোন জায়গায় আছে? এই যে এখানে দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার, দেখেন অবজেক্টের জায়গায় আছে, ইচ আদার অবজেক্টের জায়গায়, ওয়ান অ্যানাদার অবজেক্টের জায়গায়, ইচ আদার অবজেক্ট, ওয়ান অ্যানাদার। তার মানে কখনো সাবজেক্ট হয় না, অলওয়েজ অবজেক্ট হয়। তো সাবজেক্টের জায়গা তো নাই, সবসময় আমাদের অবজেক্ট হয়েই আছে, তাই না? তো আমরা এটাকে আর একটু বিস্তারিত জানবো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দিয়ে, কারণ ইংরেজিতে আমাদের এই দুইটা বিষয়কে পাশাপাশি শিখতে হবে। অ্যাক্টিভ শেখার পাশাপাশি প্যাসিভও শিখে নিতে হবে, হ্যাঁ? তো এই বৈশিষ্ট্যটা বোঝার জন্য আমি যদি দুইটা সেন্টেন্স দিই, যে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে, ঠিক আছে? তারা একে অপরকে ভালোবাসে, তারা কি করে? একে অপরকে ভালোবাসে। এটা হচ্ছে একটা সেন্টেন্স দিলাম, এটা হচ্ছে আমাদের কি? অ্যাক্টিভ ভয়েস। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার কি? সাবজেক্ট, তাই না? এটা হচ্ছে আমার ভার্ব, আর এই ইচ আদার হচ্ছে আমার অবজেক্ট। ওকে, ফাইন। তাহলে আমরা আগের সেন্টেন্সগুলো তো দেখলাম এটা অবজেক্ট হতে পারে। এখন যে উদাহরণ দিচ্ছি সেটা তো দেখছি যে আমাদের ইচ আদার বা অন অ্যানাদার আমাদের কি হচ্ছে? অবজেক্ট হচ্ছে। এখন আমরা প্যাসিভ ভয়েস করি, এই সেন্টেন্সটারই প্যাসিভ ভয়েস করি। দেখি তো প্যাসিভ ভয়েসে আমাদের অবজেক্টটা, মানে সাবজেক্ট তো হওয়ার কথা, মানে একটা কাহিনী তো হওয়ার কথা, কিন্তু দেখা যাক কি হয়। আমার কথা কমিটমেন্ট থাকবে নাকি ভেঙে যাবে, ওটা হচ্ছে এখন দেখবো, ঠিক আছে? তো এটার যদি আমরা এখন করি,
প্যাসিভ করি, তো প্যাসিভের ক্ষেত্রে কি হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, সে অনুযায়ী আমি যদি এটা করি ইচ আদার, ঠিক আছে না, তারপর একটা বি ভার্ব বসবে, ইচ আদার যেহেতু প্লুরাল সেহেতু আমরা এখানে আর বসাবো নি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে লাভড, LOVED লাভড, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাই না, দে আছে তাহলে এটা হয়ে যাবে দেম, এটা হয়ে যাবে দেম। এখন বলেন তো যে এই যে আমি ইয়া করলাম প্যাসিভ ভয়েস করলাম, এটা কি আমার ঠিক আছে, এটা কি আমার ঠিক আছে, যে ভাই আপনি করলেন তো ঠিক তো হতেই পারে, তাই না, আপনি কি আর ভুল করতে পারেন, রুলস অনুযায়ী আমাদের এটা প্যাসিভ ভয়েস, ওকে, রুলস অনুযায়ী মানে আমরা যেটা জানি যে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেটা দিয়ে আমাদের এটা প্যাসিভ ভয়েস ডান। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা জানি এই যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন মানে পারস্পরিক সর্বনাম, এই দুইটা আমার কখনো সাবজেক্ট হইতে পারে না, সো এদের নো চেঞ্জ, সব কিছু ঠিক ছিল, জাস্ট অবজেক্ট আর সাবজেক্ট নিয়ে কাহিনী, অবজেক্ট আর সাবজেক্ট নিয়ে কাহিনী, তাহলে এখানে দে সাবজেক্ট দেই থাকবে আর লাভড বাই ইচ আদার, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে ইচ আদার, বোঝা গেল। এবার আমার বৈশিষ্ট্যটার মানে স্ট্রং কত সেটা বুঝতে পারলেন, আমি বলছি কখনো সাবজেক্ট হয় না, অলওয়েজ অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, আপনি অ্যাক্টিভ ভয়েস করেন আর প্যাসিভ ভয়েস করেন সব জায়গাতেই এই রেসিপ্রোকাল প্রোনাউন দুইটা ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কোন জায়গায় বসবে ভাই, অবজেক্টের জায়গায় বসবে, ঠিক আছে, এটা কখনোই ভুল করা যাবে না, আপনি প্যাসিভ করেন আর অ্যাক্টিভ করেন অলওয়েজ আমাদের এই ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কোন জায়গায় বসবে ভাই, অবজেক্টের জায়গায়, ঠিক আছে। আমি আশা করি আপনার এই বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছেন, এই বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা পরের বৈশিষ্ট্য দেখব যে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হয়, পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হয়, প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হয়, তো এটা তো আর ব্যাখ্যা করার কিছু নেই, কারণ প্লুরাল সাবজেক্ট বলতে যদি সাবজেক্টটা ইংরেজি বাক্যে যদি সাবজেক্টটা একটা পার্সন বোঝায় বা একটা বস্তু বোঝায় তাহলে সেটা কি সিঙ্গুলার, বাট যদি সেটা দুইটা বা দুইয়ের অধিক বোঝায় তাহলে সেটা কি প্লুরাল। মানে আপনাকে ধরেন এখানে হচ্ছে দ্য বয়েজ থ্রিউ দ্য বল অ্যাট ইচ আদার, এখানে আছে তো আপনাকে সেন্টেন্সটা দিয়ে দিল এস বিহীন, বলে দিল যে দ্য বয় থ্রু দ্য বল অ্যাট ইচ আদার, বালকটি একে অপরকে পাথর ছুড়ল, কেমনে হলো ভাই, এটা কি হলো, যে জানবে না যে ইচ আদার বা হচ্ছে ওয়ান অ্যানাদার আমাদের সবসময় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয় সে কিন্তু এই ভুলটা নোটিস করতে পারবে না, সে এই ভুলটা নোটিস করতে পারবে না, ঠিক আছে, তখন সেটাতে টিক মেরে দিবে, কিন্তু আসলে আমার এটা হবে কি প্লুরাল। দ্য ফ্যামিলি মেম্বার্স, এই যে দেখেন এখানে এস দিয়ে প্লুরাল করা হয়েছে, এস দিয়ে প্লুরাল করা হয়েছে, ঠিক আছে না, দ্য থ্রি সিস্টার্স এস দিয়ে এটাকে প্লুরাল করা হয়েছে, ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন, এটাও কিন্তু ওইটার মতো স্ট্রং, ঠিক আছে, এটাও ওইটার মতো স্ট্রং যে কখনোই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার হবে না আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন, ওকে, এটাও বুঝতে পারছেন। এবার পরের বৈশিষ্ট্যটা দেখি, পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে পজেসিভ ফর্ম রয়েছে, এই রেসিপ্রোকাল প্রোনাউন দুইটার পজেসিভ ফর্ম রয়েছে, এটা নিয়ে একটু কাহিনী করার আছে, এবার এই 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 বৈশিষ্ট্যটা একটু পড়ি। ফার্স্ট অফ অল আচ্ছা পজেসিভ ফর্ম আমরা দেখিয়ে দিই, তাহলে আমরা বলছি কি যে ইচ আদার না ইচ আদার, আর হচ্ছে পজেসিভ ফর্ম যদি করি তাহলে ইচ আদার্স, ইচ আদার্স, ঠিক আছে না, আবার ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, আর পজেসিভ ফর্ম হবে ওয়ান অ্যানাদার্স, ওয়ান অ্যানাদার্স, ঠিক আছে। এগুলোর বাংলা অর্থ করি, ইচ আদার এর বাংলা অর্থ হচ্ছে কি একে অপরকে, একটু লক্ষ্য করতে হবে একে অপরকে, একে অপরকে, আর ইচ আদার্সের অর্থ হবে একে অপরের, একটু লক্ষ্য রাখতে হবে একে অপরের, নাহলে সূক্ষ্ম পার্থক্যটা বোঝা যাবে না, একে অপরের। ওয়ান অ্যানাদার হচ্ছে কি পরস্পর,
ওয়ান অ্যানাদার হচ্ছে পরস্পর, আর ওয়ান অ্যানাদার্স হচ্ছে পরস্পরের, ওয়ান অ্যানাদার হচ্ছে পরস্পরের। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। তো এই পজিটিভ ফর্ম বাংলা অর্থ দেখেন, যখন সিম্পলি ইচ আদার থাকবে তখন হচ্ছে একে অপর কে, আর যখন ইচ আদার্স তখন একে অপরের। ওয়ান অ্যানাদার পরস্পর, আর ওয়ান অ্যানাদার্স পরস্পরের। তো আমরা এই বাংলাগুলো একটু বোঝার ট্রাই করি, তাহলে ইংরেজিটা সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, আমি এখন উদাহরণ দিই। আর পজিটিভ এই কথাটার অর্থ হচ্ছে যে অধিকার বোঝাবে, অধিকার বোঝাবে। এটার কথা হচ্ছে কি, অধিকার বোঝাবে। মানে আপনি স্বাভাবিকভাবে প্রথমে শিখে গেলেন যে হচ্ছে দুইজন বা তার অধিক দিয়ে বাক্য তৈরি করতে পারছেন আপনি, যে তারা পরস্পর যুদ্ধ করতেছে, তারা পরস্পরকে ভালোবাসে, পরিবারের সদস্যরা ঝগড়া করতেছে, পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে, আপনি এটা পেরে গেলেন। ঠিক আছে, কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে যে অনেক সময় আছে না, বাংলা বাক্য আছে না, যে হচ্ছে সে আর আমি, মানে আমরা দুইজন পরস্পরকে কি করলাম, চেক করলাম। হ্যাঁ, যে তোর কাছে কি আছে বা আমার কাছে কি আছে, একটু ভালো করে বুঝেন, যে তোর কাছে কি আছে আমার কাছে কি আছে, আমরা চেক করলাম। জাস্ট মানুষ হিসাবে আমরা কি করলাম, চেক করলাম। বাট যদি আমরা এইটাই বলি, এই বাক্যটাকে এইভাবে বলি যে আমরা পরস্পরের ব্যাগ চেক করলাম। একটু লক্ষ্য করেন, আমি প্রথম সেন্টেন্সে বললাম আমরা একে অপরকে চেক করলাম, মানে মানুষ হিসেবে জাস্ট চেক করলাম। পরে কি বলতেছি, পরস্পরের কি করলাম, বা একে অপরের ব্যাগ চেক করলাম। তো এই যে এখানে ব্যাগ নিয়ে আসলাম, অতিরিক্ত একটা নাউন নিয়ে আসলাম। তো পরস্পরের ব্যাগ বলতে কি বোঝাচ্ছে, মানে ব্যাগটা ওর ব্যাগ এবং একটা ব্যাগ আমার ব্যাগ। তো এখানে একটা অধিকার বোঝাচ্ছে না? আর একটু সহজ করে বোঝাই, যে আমার একটা কলম লাগবে। ঠিক আছে, আমার একটা কলম লাগবে, সিম্পলি আমি বলে দিলাম যে আমার একটা কলম লাগবে। বাট আমি যদি বলি যে আমার ওই কলমটাই লাগবে, বা আমার হচ্ছে ওই নীল কলমটাই লাগবে, তো এখানে একটু এমফাসাইজ করছে না, একটু প্রেশার দিচ্ছে না? ঠিক আছে না, এই কাহিনীটাই হচ্ছে আমাদের পজিটিভ বা অধিকার খাটানো। ঠিক আছে না। আবার অনেকে বলবে যে তুমি যেও না, সিম্পলি বলে দিলে যে তুমি যেও না। পরের বাক্যে এভাবে বলে যে আমি বললাম না তুমি ওইখানে যেও না, এই যে বললাম না দিয়ে একটা অধিকার খাটাচ্ছে না, এই অধিকার খাটার বিষয়টাই আমাদের কমপ্লিট করে কে, পজিটিভ ফর্ম। বিষয়টা বুঝতে পারছেন? এই অধিকার খাটার বিষয়টা কমপ্লিট করে আমাদেরকে পজিটিভ ফর্ম। তো আমি এখানে দুটা উদাহরণ দিয়ে একটু এটা আরও ব্যাখ্যা করি। এটা বোঝার জন্য আমি দুইটা সেন্টেন্স নিই। একটা সেন্টেন্স লিখব হচ্ছে দে, এটা একটা বাক্য লিখলাম, আর একটা লিখলাম যে হচ্ছে দে। ঠিক আছে, আমি এই উদাহরণ দেওয়ার জন্য এই দুইটা সেন্টেন্স লিখলাম। এখানে বলছে যে দে চেকড ইচ আদার। ওই যে আমি যেটা বললাম, আচ্ছা দে বলতে আমি এখানে দুইটা নাম ধরে নিচ্ছি। হ্যাঁ, একটা ধরলেন হচ্ছে রাহিম, আর একটা হচ্ছে করিম। একটা হচ্ছে রাহিম আর একটা হচ্ছে করিম, ধরে নিলাম এটা। তো দে চেকড ইচ আদার, এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে রহিম এবং করিম তারা পরস্পরকে চেক করলো। রহিম করিমকে চেক করলো এবং করিম রহিমকে চেক করলো, এজ এ মানুষ হিসাবে। আর তো কোনো কিছু নাই এখানে, সিম্পলি তারা পরস্পরকে চেঞ্জ করলো। একবার রহিম করিমকে, একবার করিম রহিমকে চেঞ্জ করলো। ঠিক আছে, এখানে পজিটিভের কোনো আসে না, কারণ কার অধিকার খাটানোর কোনো কিছু আসছে কি, নাই। বাট এখানে দেখেন যে এখানে আচ্ছা পজিটিভ দিলাম না, দে চেকড ইচ আদার ব্যাগ, তারা পরস্পরের ব্যাগ কি করলো, পরীক্ষণ করলো, বা হচ্ছে দেখলো যে কোনো কিছু আছে কি না। তো এই যে পরস্পরের ব্যাগ, একটা অতিরিক্ত নাউন চলে আসলো না? এই যে এখানে নাউনটা চলে আসলো, তার মানে তাদের একটা অধিকার বোঝাতে হবে এখন, যে একবার হচ্ছে রহিমের, এখানেও ধরলাম দে মানে রহিম আর করিম, একবার রহিমের ব্যাগ, একবার হচ্ছে করিমের ব্যাগ। ঠিক আছে, সো আমাদের এইখানে আমরা যদি শুধুমাত্র ইচ আদার বসাই তাহলে এটা ভুল হয়ে যাবে। এখানে আমাদের পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। এটার অর্থ হচ্ছে কি, ইচ আদার মানে কি, একে অপরকে। তো দে চেক ইচ আদার মানে এটার অর্থ দাঁড়াবে তারা একে অপরকে পরীক্ষা করলো। আর দে চেক ইচ আদার্স ব্যাগ, এটা যদি আমরা বলি দে একে অপরকে পরীক্ষা করলো, তাহলে তো ভুল হয়ে গেল, ব্যাগ আমাদের আসলোই না।
ঠিক আছে না? তো এখানে অর্থটা হবে কি, ইচ আদার অর্থ আমি সুন্দর করে দিয়ে দিলাম যে একে অপরের, তারা একে অপরের ব্যাগ পরীক্ষা করলো। এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এখানে ইচ আদারটা আমার কি অবজেক্ট, তাই না? এটা হচ্ছে আমার ভার্ব, এটা সাবজেক্ট, এখানে নিয়ে কোনো কাহিনী নাই। কিন্তু এখানে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার কি ভার্ব, আর এইটা হচ্ছে আমার অবজেক্ট কি নো, এটা হচ্ছে আমার কি অবজেক্ট। তে ভাই কি বললেন একটু আগে, আপনি বললেন যে ইচ আদার অলওয়েজ হচ্ছে আমার সাবজেক্ট হবে, অবজেক্ট কখন, সরি অলওয়েজ হচ্ছে অবজেক্ট হবে, সাবজেক্ট হতে পারবে না, বা এটা হচ্ছে আমার তো অবজেক্ট হওয়ার কথা ছিল, এটা কেন অবজেক্ট হলো? ঠিক আছে, তো এটা এখানে যখন পজিটিভ ফর্ম বসবে, পজিটিভ ফর্মের পরে অবশ্যই একটা নাউন বসবে, ঠিক আছে, ব্যাগসটা হচ্ছে আমার কি নাউন। তো এই পজিটিভ ফর্মটা তখন আর অবজেক্ট থাকবে না, তখন এটা মডিফায়ার হিসাবে কাজ করবে, ঠিক আছে, তখন এটা মডিফায়ার হিসেবে কাজ করবে, মডিফায়ার FIER, বিষয়টা বুঝতে পারছেন? তখন এটা মডিফায়ার হিসেবে কাজ করবে, পজিটিভ রেসিপ্রোকাল প্রোনাউন মডিফায়ার। হ্যাঁ, পজিটিভ রেসিপ্রোকাল মডিফায়ার, এটা লিখতে পারেন এভাবে, পজিটিভ রেসিপ্রোকাল প্রোনাউন মডিফায়ার, পজিটিভ রেসিপ্রোকাল প্রোনাউন মডিফায়ার। বিষয়টা বোঝা গেল? কিন্তু অবজেক্টের জায়গায় আছে, জাস্ট পজিটিভটা এখানে চলে আসে, নাউন চলে আসার কারণে এটা হচ্ছে আমার অবজেক্ট। এটা জাস্ট জানার জন্য দিলাম যে এখানে যদি বাই চান্স বা বাই হুক ইচ আদার্সের এখানে পার্টস অফ স্পিচ চাই, তাহলে সেখানে অবশ্যই মডিফায়ারে ক্লিক করবে, হ্যাঁ, অবজেক্টে না, ওই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে অবজেক্টে ক্লিক করবো না। কিন্তু আমি আশা করি আপনারা এই বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছেন। ভার্ব অলওয়েজ প্লুরাল, পরের বৈশিষ্ট্যটা হচ্ছে ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে। রেসিপ্রোকাল প্রোনাউনের পরের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে ভার্বটা অলওয়েজ প্লুরাল হবে, এবার এই রুলসটা একটু ব্যাখ্যা করি। এই যে সেন্টেন্সগুলো দেখেন, যে দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ, দ্য বয়েজ থ্রু, দে ফট, দে টু লাভ, দ্য থ্রি সিস্টার লাভ। লক্ষ্য করছেন কি এখানে প্রত্যেকটা ভার্ব কিন্তু আমাদের প্লুরাল। আসলে ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল কোনো মানে ফর্ম নাই। সাবজেক্টটা যদি, এই যে সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার এই দুইটা বৈশিষ্ট্য এটা ম্যাচ করে যায়, শুধুমাত্র একটা পারসন থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে উড়ে এসে জুড়ে একটা এস বা ইএস যুক্ত হয়। বিষয়টা বুঝতে পারছেন? তাছাড়া ভার্ব অলওয়েজ কি সিম্পলি বসবে, আর সেটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম আমরা ধরে নেব। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে এই যে লাভ, থ্রু, ফট, আবার হচ্ছে লাভ, এটা হচ্ছে আমার সবসময় কি প্লুরাল ভার্ব। মানে বাই চান্স কখনো যদি এখানে মানে এইখানে ভার্বের সাথে এস বাই এস, মানে শেষে ইচ আদার বা অন অ্যানাদার আছে, কিন্তু আবার ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, তাহলে আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে যে ভার্বের ওখানে কাহিনী আছে। কারণ ভার্বের ওখানে ইচ আদার যদি সেন্টেন্সে থাকে, তাহলে ওখানে কখনো এস বাই এস যুক্ত হবে না, ভার্বটা অলওয়েজ কী হবে প্লুরাল হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার হচ্ছে আমাদের লাস্ট বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখি, রেসিপ্রোকাল প্রোনাউনের লাস্ট বৈশিষ্ট্য। হ্যাঁ, লাস্ট বৈশিষ্ট্যটা হচ্ছে যে যদি ফিলিং FELING, যদি ফিলিং ভার্ব বসে, এই যে ইচ আদার এবং অন অ্যানাদারের সেন্টেন্সে যদি ফিলিং ভার্ব বসে, তাহলে আমাদের নো প্রিপোজিশন দেখেন তো একটু সেন্টেন্সগুলো আপনি লক্ষ্য করেছেন যে কখনো কখনো ইচ আদারের পূর্বে প্রিপোজিশন নাই, আবার আছে, অন অ্যানাদারের পূর্বে প্রিপোজিশন নাই, আবার দেখেন আছে। এই কাহিনীটাই একটু ব্যাখ্যা করবো, ঠিক আছে? যখন ফিলিং ভার্ব বসবে তখন আমাদের প্রিপোজিশন নট, আর যখন অ্যাকশন ভার্ব সাথে ডিরেকশন উল্লেখ মানে কাজ প্লাস দিক উল্লেখ থাকবে, তখন আমাদের প্রিপোজিশন বসবে, ওখানে নো প্রিপোজিশন, এখানে হচ্ছে প্রিপোজিশন। এখন এই যে সেন্টেন্সটা দে ফট উইথ ওয়ান অ্যানাদার, ঠিক আছে, এই সেন্টেন্সটা দিয়ে হচ্ছে আপনার উইথটা এখানে দিল না, দে ফট ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সাথে যুদ্ধ করেছিল, তখন কিন্তু আপনাকে ধরতে হবে যে এই যে ফট, এটা কিন্তু হচ্ছে একটা
অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্বের পরে হচ্ছে আমাদের একটা দিক উল্লেখ করতে হবে, মানে প্রিপোজিশন বসবে, ঠিক আছে। তখন ওই জায়গাতে প্রিপোজিশন হিসাবে আমরা কি বসাবো, উইথ বসায় দিব, উইথ বসায় দিব, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। এই যে অ্যাকশন প্লাস ডিরেকশন, এইরকম কোনগুলো ভার্ব ভাইয়া, মানে কোন ভার্বগুলো থাকলে হচ্ছে আমাদের প্রিপোজিশন বসবে। ভার্বগুলো বলতে পারেন গো আউট ইন, এই যে এই ভার্বগুলোই হচ্ছে আমাদের অ্যাকশন প্লাস ডিরেকশন। মানে ইচ আদার এবং অন অ্যান আদার এই বাক্যগুলোতে যদি গো, কাম, গেট এই ভার্বগুলো থাকে, তাহলে তার পূর্বে মানে গো এর পরে হচ্ছে আউট, কামের পরে ইন, গেটের পরে হচ্ছে ইন, এই প্রিপোজিশনগুলো বসবে। অন্যথায় বলতে যখন ফিলিং ভার্ব থাকবে, ফিলিং ভার্ব বলতে যেগুলো হচ্ছে আমরা জাস্ট অনুভব করি। ফিলিং ভার্ব কেমন, যেরকম হচ্ছে লাভ, হ্যাঁ, তারপরে ট্রাস্ট, তাই না, লাভ, ট্রাস্ট, তারপর হচ্ছে হেট, এই যে ভার্বগুলা মানে যেগুলো হচ্ছে চোখে দেখতে পায় না, ইয়ার মতন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, চোখে দেখা যায় না, হচ্ছে এই যে ভালোবাসা, বিশ্বাস, ঘৃণা, তারপর এগুলো হচ্ছে দেখা যায় না, জাস্ট হচ্ছে অনুভব করা যায়। ওই ভার্বগুলোর ক্ষেত্রে মানে যখন ফিলিং, কোনো অনুভূতি বোঝাবে যে ভার্বগুলো, তখন কিন্তু কোনো ইয়া হবে না। এই যে এখানে দেখেন লাভ আছে, ঠিক আছে, এই যে লাভ, লাভের পরে কিন্তু কোনো প্রিপোজিশন নেই, ঠিক আছে। এই যে লাভের পরে কোনো প্রিপোজিশন নেই। বাট এই যে থ্রু, এই যে থ্রু হচ্ছে এখানে থ্রু ইন, THW, থ্রু ইন দিতে পারেন। তারপর হচ্ছে ফট উইথ, FAUGST, ফট উইথ, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন প্লাস ডিরেকশন ভার্ব, ঠিক আছে। তে আজকের ক্লাস এখান পর্যন্তই। আমি আশা করি যে রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে ইংরেজিতে আপনারা আর কোথাও ঠেকবেন না, ঠিক আছে। রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে ইংরেজিতে আর কোথাও ঠেকবে না। তারপরও যদি কোনো বৈশিষ্ট্যতে হচ্ছে বুঝতে সুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে রেসিপ্রোকাল প্রোনাউনের আরেকটা পার্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।